প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কমিশন একটি স্বচ্ছ নির্বাচন করতে চায়, গোপন কোনো নির্বাচন দিতে চায় না, রাতের অন্ধকারে কোনো নির্বাচন দিতে চায় না। আমরা চাই এমন একটি পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন যা সবাই নিজের চোখে দেখতে পারে। আগামী জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু, গ্রহণযোগ্য, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিএসি সব কথা বলেন। সভায় তিনি নির্বাচনের আগে ও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ভোটের দিন নির্বাচনী কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন। সিএসি বলেন, প্রতীক তালিকায় শাপলা না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, ২৪-এর আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতারা গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে বাধা হবেন না। গণতন্ত্রায়নের পথে বাধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না, অন্তত এনসিপিকে আমি মনে করি না। এইরকম একটা নিজের জীবন বাজি রেখে এই যে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। সুতরাং একটা পজিশন আসবে, দেখবেন আপনারা ইনশাল্লাহ, এবং সবাই দেখবেন যে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। বিগত ৩টি নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচনে দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি ও গ্রুপকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত ২০১৪, ১৮ এবং ২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচনে দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০১৪, ১৮ এবং ২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। এবারে নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রায় ৮০,০০০ সদস্য মোতায়েন থাকবে জানিয়ে নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় ১.৫ লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ যত দ্রুত সম্ভব সম্পন্ন করা। আপনারা জানান যে এই প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় ১.৫ লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এখন শান্ত ও ভালো রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ইন্ধন দিয়েছিল। ফ্যাসিস্টদের কিছু বুদ্ধিজীবীও এতে ইন্ধন জুগিয়েছিল। অভিযুক্ত সেনাবাহিনীর সদস্যদের বিচার কার্য আইনি প্রক্রিয়া অনুসরণ করে হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর পদ্ধতি এদেশের মানুষ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে ডিআরইউতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন বিলম্বিত করতেই পিআর নিয়ে আন্দোলন করছে কয়েকটি দল, কিন্তু জনগণ চাপিয়ে দেয়া কোনো কিছু গ্রহণ করবে না। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে তো আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা খুব দ্রুত, অর্থাৎ যে কমিটমেন্ট আছে এই সরকারের, ইউনূস সাহেবের, ২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায়, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়।
জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ অভিন্ন 5 দফা দাবিতে সারা দেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী সহ 7টি সমমনা রাজনৈতিক দল। নেতারা বলেছেন তাদের দাবি আদায় না হলে জোরালো কর্মসূচি দিবে দলগুলো। ইলিয়াস মাদবরের প্রতিবেদন। পিআর সহ 5 দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সহ দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে একযোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী খেলাফত মজলিস সহ সমমনা 7টি দল। সকালে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার আগে বিক্ষোভ মিছিল করে জামাত ইসলামীর নেতাকর্মীরা। এ সময় কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতে আমির নুরুল ইসলাম বুলবুল। বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি গণভোটের মাধ্যমে আগেই নিশ্চিত করে সেই জুলাই সনদ ঘোষণাপত্রের আলোকেই প্রথম পদক্ষেপ হিসাবে আমাদেরকে পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। যে কোনো চক্রান্তের বিরুদ্ধে আবারও আরেকটি জুলাই বিপ্লবের জন্য আমরা প্রয়োজন হলে রাস্তায় নামব। ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট দিতে হবে। এছাড়া গুম খুনের সাথে জড়িতদের বিচার নির্বাচনের আগে দৃশ্যমান করার দাবিও জানান তারা। ঘোষিত জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাই সনদের আদেশ জারি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে এবং এর পক্ষে গণভোটের আয়োজন করতে হবে ফেব্রুয়ারির নির্বাচনের আগেই। জুলাই আগস্টে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, খুন করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং নির্বাচনের লেভেল প্লেইং সেটার বাস্তবায়ন করতে হবে। এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান জামাত ও সমমনা রাজনৈতিক দলের নেতারা। তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় নতুনভাবে সাজানো হচ্ছে রাজনৈতিক কার্যালয়। লন্ডন থেকে দেশে ফিরে গুলশানের কার্যালয়ে আপাতত অফিস করবেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বসেই দলীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। 11 সরকারের নির্যাতনে গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য 2008 সালে যুক্তরাজ্যে পাড়ি জমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান লন্ডনে বসে দীর্ঘ 18 বছর নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 24-এর ছাত্র জনতার অংশগ্রহণে জুলাই গণ অভ্যুত্থানেও দলের আন্দোলনে প্রবাসে বসেই নেতৃত্ব দেন তারেক রহমান। শহীদ জিয়া এবং দেশজি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। 24-এ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পলায়ন ও পট পরিবর্তনের পর দেশে বইছে নির্বাচনী হাওয়া। আর জাতীয় নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় প্রস্তুত করা হচ্ছে নতুন রূপে। দেশে ফিরে তারেক রহমান এই কার্যালয়ে বসেই আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবেন। এটা বিএনপির চেয়ারপারসনের অফিস, তো উনি যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্বে আছেন, স্বাভাবিকভাবে ওই ডেজিগনেশন তো অ্যালাউজ হিম টু ইউজ দিস অফিস। তো এখানে তো উনি বসবেন, এটা আরও স্বাভাবিক কিছু না, এখানেই বসবেন। হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই নির্বাচনী বৈতরণী পার হতে চায় বিএনপি। উনি নেতৃত্ব দিয়েছেন গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। অবশ্যই তো একটা এক্সাইটমেন্ট নিয়ে বাংলাদেশের মানুষ আছে। হি ইজ সিন অ্যাজ দি প্রিন্সিপাল লিডার অ্যান্ড আই থিঙ্ক পিপল আর obviously can't wait. দেশে ফিরে তারেক রহমান সরাসরি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করলে দেশের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে যে প্রভাব পড়বে তা দলকে আরও গতিশীল করবে বলে মনে করেন তৃণমূল পর্যায়ের নেতারা। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা শতগুণ বেড়ে যাবে এবং আগামীর যে বাংলাদেশটা ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আরও সুসংগঠিত হবে, জনগণ উৎফুল্ল হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় তারেক জিয়া সাহেবের নেতৃত্বে যেন আবার দেশ সুন্দরভাবে গড়ে ওঠে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30 প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। রোমের স্থানীয় সময় বিকেল 5টায় তিনি সেখানে পৌঁছান। সময়সূচি অনুযায়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। সেই সঙ্গে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যে 15 জন সেনা কর্মকর্তা এখনও সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তাদের অবশ্যই আদালতে আনতে হবে। একথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তাজুল ইসলাম। এদিকে শেখ হাসিনার মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ সাইবার হামলার শিকার হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এস এম আরিফের রিপোর্ট। বন্দীকে অ্যারেস্ট করার পর যেটাকে মেরে ফেলার ডিসিশন হতো ওখানে বাড়ি দিয়ে মাথায় মেরে ফেলতো, তারপরে লাস্টটা ডিসপোজালের জন্য হয়তো নদীতে দিত অথবা রেল লাইনে দিত। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিচারহীনতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, অপশাসন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস ও গণতন্ত্র নস্যাতের ফলশ্রুতিতেই জুলাই অভ্যুত্থান হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই যে দানবীয় শাসন, সেটা যে শুধু প্রশাসন করেছে তা না, বিচার ব্যবস্থাও একটা দানবে পরিণত হয়েছিল। যাকে খুশি সাজা দেয়া, যখন খুশি কোর্ট বসানো, যখন খুশি ধমক দেয়া। যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার করা হয় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে। সেখানে সাইবার হামলার দাবি করেন চিফ প্রসিকিউটর। এই যে যুক্তিতর্ক, এইখানে যে এভিডেন্স, তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা, এটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে, তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না, তাদের সহযোগীরা এটা চায় না। সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে। তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হতে হচ্ছে, এভিডেন্সগুলো কতটা ওভারওয়েলমিং, এভিডেন্সগুলো কতটা অকাট্য, সেটা তারা বুঝতে দিতে চায় না। কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা রিকভার করতে পেরেছি। আমাদের মেসেজ হচ্ছে, অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না, অপরাধীকে রক্ষা করারও কোনো চেষ্টা কোনোদিন বাংলাদেশে সফল হবে না ইনশাল্লাহ। এদিকে গুমের মামলায় সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পাঠানো হয়েছে বলে জানান তাজুল ইসলাম। আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে। মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। এগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। ইভেন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন, সেখানেও নেই। এটা একটা স্পেশাল ল। এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় 8 আসামির বিরুদ্ধে আগামী 3 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ এবং চট্টগ্রামে ওয়াসিম সহ 11 জনকে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম সহ বাকি আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 12 নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। 3 দফা দাবিতে সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন শিক্ষকরা। আর তাদের এই কর্মসূচিতে পাশে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে দুপুরে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। শিমুল খানের রিপোর্টে আরও বিস্তারিত। 3 দফা দাবিতে অবস্থান নেওয়া এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের রাস্তা থেকে সরাতে পুলিশের এই কঠোর অবস্থান। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের সাথে সাথে জলকামান থেকেও ছোড়া হয় পানি। ছত্রভঙ্গ করতে করা হয় লাঠিচার্জ। আমাদের কর্মচারীদের হলো 75% উৎসব ভাতা আর হলো মেডিকেল ভাতা হলো 1500 টাকার দাবিতে সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা এখানে একত্রিত হয়েছে। এটা আমাদের প্রাণের দাবি। এই দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। মন্ত্রণালয় থেকে আমাদের আশ্বাস দিয়েছিল, আমরা 2 মাস অপেক্ষা করছি। তারপর মাত্র 500 টাকা দিয়ে ওরা
প্রজ্ঞাপন জারি করছে, যেটা হচ্ছে বর্তমান মূল্যস্ফীতির সাথে একদমই মানা যায় না। মূল বেতনের 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে অবস্থান নেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। পুলিশ জানায় শহীদ মিনারে অবস্থান নেওয়ার কথা থাকলেও রাস্তা বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি করায় ছত্রভঙ্গ করা হয়। ছত্রভঙ্গ করে দেওয়ার পর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। তাদের সাথে সংহতি জানিয়ে যোগ দেন হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন সহ এনসিপি নেতারা। এ সময় শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকার এই আন্দোলনকারীদের সাথে মুনাফিকি করেছে। শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে ছেড়ে দিতে হবে। রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। পুলিশি বাধার প্রতিবাদে সোমবার থেকে সারা দেশের সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি শিমুল খান, মাই টিভি, ঢাকা। পরিকল্পিত দেশ গড়তে হলে চিকিৎসা খাতে সংকট সমাধান করতে হবে। তাই প্রান্তিক অঞ্চলে সুচিকিৎসা নিশ্চিতের জন্য শূন্য পদে 48তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার দাবি করেছেন প্রত্যাশীরা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সমাবেশে অংশ নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। পুলিশ দিয়ে আন্দোলন প্রতিহত করাকে ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন সাইফুল হক। কর্মসূচিতে যোগ দিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আর কোনো কাল বিলম্ব নয়। মেধাবীদের চাকুরির ব্যবস্থা না করে উল্টো বুঝালে তা সরকারের জন্য লজ্জাকর। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা দ্রুত প্রত্যাশী সকল চিকিৎসকদের শূন্য পদে নিয়োগ দেওয়ার দাবির সাথে সংহতি প্রকাশ করেন। এবারকার অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা গুরুত্বপূর্ণ দাবি, পুলিশকে আমরা কোনো নির্বিড়কের ভূমিকায় আমরা দেখতে চাই না। আমরা পুলিশের জন্য খাজনা দিই, ট্যাক্স দিই, আমাদের টাকায় তাদের বেতন ভাতা চলে। আমাদের উপরে কোনো জুলুম নিপীড়ন কোনোভাবে আমরা বরদাস্ত করব না। আপনি স্পেশাল পরীক্ষা দিয়েছেন বিসিএস, আপনার লাগবে 13,000 12,000 সরকার বন্ধ করতে হবে। সুস্পষ্টভাবে বলতে হবে কেন তারা এই চাকরিগুলো দিতে পারবে না। আর যদি এখন বলে ভাই আমি আছি কয়েক মাস, 4 মাস পরে ভোট হবে চলে যাবো, এগুলো করতে পারবো না, দেন সেই মধ্যে 14 মাস কেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সারা দেশে টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে এই টিকার আওতায় আনার প্রত্যাশা সরকারের। এসএম আরিফের আরেকটি রিপোর্ট। টাইফয়েডে প্রতি বছর দেশে অন্তত 8,000 মানুষ মৃত্যু হয়। এই রোগে মৃতদের 68%ই শিশু। টাইফয়েড জ্বর প্রতিরোধে প্রথমবারের মতো একযোগে সারা দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। 9 মাস থেকে 15 বছর বয়সী শিশু কিশোরদের বিনামূল্যে দেয়া হচ্ছে ভ্যাকসিন। আমাদের এই টিকাটা নিলে আমরা এর থেকে প্রতিরোধ করতে পারি, তো আমাদের সকলেরই উচিত এই টাইফয়েডের টিকাটা দেওয়া। কোনো ব্যথা লাগেনি আমার টাইফয়েড অনেক ভয়ানক একটা রোগ, এটাতে অনেক মানুষ মারা যায়। 15 বছরের নিচে সবার টিকাটা দেওয়া হচ্ছে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। টাইফয়েড একটা পানিবাহিত রোগ, বাচ্চারা অহরহ যেখানে যে কোনো জায়গায় বাচ্চারা এই পানিবাহিত বিভিন্ন জিনিস খেয়ে তারা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। সব এই জন্য এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের এই টিকাটা দেওয়াটা খুবই জরুরি। সব সন্তানের জন্যই এটা উপকারী। সব বাবা মাকেই বলা উচিত যে দেওয়া এই ভ্যাকসিনগুলো যেন দেয়। টিকাদান কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, রোগ প্রতিরোধ অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। আমাদের যার যার জায়গা থেকে যেন আমরা ক্যাম্পেইনটা করি, যাতে করে প্রত্যেকে এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য এগিয়ে আসে। আমি আশা করি আজকের এই সুযোগটা শুধুমাত্র টিকাদান ক্যাম্পেইনের একটা উদ্বোধন না হয়ে
এটা আসলে আপনাদের মগজে একটা নতুন জগতের উন্মোচন হোক। আপনারা যেন চিকিৎসা বিজ্ঞান তথা মানবতার কল্যাণের জন্য আপনাদের ভবিষ্যৎ পেশা নির্বাচনের সময় এগুলোকে মাথায় নিতে পারেন। টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা। জন্ম নিবন্ধনের মাধ্যমে vaccipy.gov.bd-তে সহজেই রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকা দেয়া হচ্ছে। তবে জন্ম নিবন্ধন না থাকা শিশুরাও টিকা পাবেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। অষ্টম দিনের মতো চলছে রাকসুর প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা শেষ সময় ছুটছে ভোটারদের কাছে। সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু নির্বাচনে ভোটদান ও পর্যবেক্ষণ বিষয়ে আয়োজন করা হয় বিশেষ কর্মশালার। এতে অংশ নেয় নির্বাচনে অংশগ্রহণকারী পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং প্রার্থীরা। এতে কমিশনারগণ জানান 43টি পদে ভোট দেওয়ার জন্য ভোটারগণ তার পছন্দের প্রার্থী তালিকা কিংবা ব্যালট নম্বর কাগজে চিরকুটে লিখে নিয়ে আসতে পারবে। নির্বাচন কমিশনের আয়োজনে এই কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান মকিব। এছাড়া আগামী 16 অক্টোবর বৃহস্পতিবার রাকসু নির্বাচন উপলক্ষে 15 ও 16 অক্টোবর 2 দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। 16 অক্টোবর অফিস ছুটি থাকবে। সারা দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 6 জন মারা গেছেন। দেশব্যাপী এ জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 953 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় নতুন করে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে 141 জন, চট্টগ্রাম বিভাগে 107 জন, ঢাকা বিভাগে 197, ঢাকা উত্তর সিটিতে 147 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 122 জন, খুলনা বিভাগে 93 জন, ময়মনসিংহ বিভাগে 46 জন, রাজশাহী বিভাগে 69 জন, রংপুর বিভাগে 23 জন ও সিলেট বিভাগে 8 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 54,559 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছরের বেশি সময় পর অবশেষে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। রাজধানীর উসমানী উদ্যানে স্তম্ভটির নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্তম্ভটিতে জুলাই শহীদদের নাম খচিত থাকবে এবং ভেতর থেকে আলো বাইরে ছড়িয়ে পড়বে। এছাড়া 24 ও 5 লেখা সম্বলিত একটি ফটক নির্মাণ করা হবে। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছরের বেশি সময় পর অবশেষে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন পরিকল্পনার পর এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণে রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে, যার একটি অংশ হচ্ছে এই জুলাই স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভের ডিজাইন করা এবং সকল ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি আমাদের শহীদদেরকে স্মরণ করার বিষয়টি এবং আমাদের জাতির যেই ইতিহাস, সেই ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। স্পষ্টভাবে বলতে চাই, পরবর্তী প্রজন্মের কাছে এই যে 1.5 সহস্রাধিক শহীদ এবং প্রায় 30 সহস্র আহত আমাদের আছে, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের স্মৃতিকে আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাব। 24 ও 5 লেখা সম্বলিত একটি ফটক নির্মাণ করা হবে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। যাব বাণিজ্যিক সংবাদে। দীর্ঘ যাত্রার স্মারক হিসেবে 11 অক্টোবর ধামরায় অবস্থিত ইফাদ অটোস ফ্যাক্টরিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের 40 বছর পূর্তি উদযাপন করেছে ইফাদ গ্রুপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যান বৃন্দ, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবসায়িক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাগণ ও কর্মীবৃন্দ। 4 দশকের অগ্রযাত্রার গল্প তুলে ধরে ইফাদ গ্রুপের চেয়ারম্যান বলেন, এই 40 বছরের যাত্রা শুধু ব্যবসায় নয়, বরং দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের অগ্রগতির গল্প।
40 বছরের দীর্ঘ এই পথ চলায় ইফাদের সহযোদ্ধাদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক লং সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও কর্মীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী ইফাদ গ্রুপ 1985 সালে যাত্রা শুরু করে। অটোমোবাইল, লুব্রিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসার, প্যাকেটজাত খাদ্যপণ্য, টয়লেট্রিজ, মিডিয়া ও তথ্য প্রযুক্তি খাতে সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি সততা, নিষ্ঠা, উদ্ভাবন এবং সমাজের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেছে। ইফাদ গ্রুপ এখন দেশের একটি উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টিকারী ও শিল্প খাতের বিকাশে অনন্য ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ টিপুর নেতৃত্বগুণ, সততা ও গ্রাহক কেন্দ্রিকতার মূল্যবোধকে স্মরণ করে ইফাদ গ্রুপ তাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে। এবার প্রবাসী সংবাদ। মালয়েশিয়ার জেলে দীর্ঘদিন ধরে আটক এক প্রবাসী বাংলাদেশি বাকশক্তি হারিয়ে কথা বলতে না পারায় তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা জানতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার পরিচয় শনাক্ত করতে সহায়তা করার জন্য কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে ওই নাম পরিচয়হীন প্রবাসীর একটি ছবি পোস্ট করা হয় গত এক সপ্তাহ আগে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বাংলাদেশের 5টি ভিন্ন ভিন্ন স্থান থেকে কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনে ফোন আসে। তারা সবাই দাবি করেছেন ওই প্রবাসী বাংলাদেশি তাদের স্বজন। পরিচয় নিশ্চিত করতে দূতাবাস থেকে তাদের সবার কাছে যথাযথ ডকুমেন্টস ও পরিচয়পত্র চাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম। এ বিষয়ে যোগাযোগ করা হলে সৈয়দ শরীফুল ইসলাম আরও বলেন, তার পরিচয় নিশ্চিত হওয়ার পর নিয়ম অনুযায়ী তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ডিরেক্ট সেলিং পদ্ধতির কল্যাণে রেমিটেন্সে ব্যাপক অবদান রাখছে প্রবাসী বাংলাদেশিরা। সরকারের সঠিক সহযোগিতা পেলে মধ্যপ্রাচ্যের কম আয়ের বাংলাদেশিরা এর থেকে আয় করে দেশের রেমিটেন্সকে আরও সমৃদ্ধ করতে পারবে। প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েতের খাইতান এর একটি হোটেলের মিলনায়তনে ডিএক্সএন বাংলা গেট টুগেদার অনুষ্ঠানে কুয়েত প্রবাসী ব্যবসায়ীরা এমন মন্তব্য করেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আব্দুল হাকিম এর সভাপতিত্বে মোতালেব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতের ডিএক্সএন কান্ট্রি ম্যানেজার মুরালি ভি নারায়ণ। প্রধান বক্তার বক্তব্য রাখেন গোল্ড ডায়মন্ড নুরুল আফসার। ডিরেক্ট সেলসের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম আনার, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইমরান হক সহ আরও অনেকে।